শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। সংসদে আসন পাওয়ার আশায় সম্ভাবনাময় এনসিপির বিভক্তি, জামায়াতের সঙ্গে এনসিপি এলডিপির জোট, একের পর এক নেতার পদত্যাগ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। তরুণদের নেতৃত্বে নতুন দিনের স্বপ্ন দেখিয়ে জন্ম হয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির, কিন্তু জন্মের এক বছর না হতেই দলটিতে দেখা দিয়েছে বিভেদের সুর। রাজনৈতিক দলটির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, জামায়াত ইসলামীর সঙ্গে দলটির জোট গড়া কিংবা সমঝোতার আলোচনার কারণেই দলটিতে বিভক্তি দেখা দিয়েছে। একটি অংশের নেতারা, যাদের বড় অংশই নারী, তারা চান না যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত দল জামায়াত ইসলামীর সঙ্গে নিজেদের নাম সংযুক্ত করতে। তবে আরেকটি অংশ জামাতের সঙ্গে সংযুক্ত হতে ব্যাপকভাবে আগ্রহী। ইতিমধ্যেই দলটির নীতি নির্ধারণী পর্যায়ের কমপক্ষে 3 জন নেতা পদত্যাগ করে ফেলেছেন। রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করছেন, এনসিপি যদি কোনো আসনে জয় তুলতে সক্ষম নাও হতো, সারা দেশে 300 আসনে তাদের একক প্রার্থী দেয়া প্রয়োজন ছিল। 300 আসনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে অন্তত উচ্চকক্ষে 5 থেকে 6টি আসন নিশ্চিত করা যেত। 30 আসনে নির্বাচন করে এটি সম্ভব হবে না। এদিকে জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন দলটির নীতি নির্ধারণী পর্যায়ের 2 জন নেতা। তারা বলেন, বিএনপির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি। জামায়াতের সঙ্গেও বিভিন্ন সময়ে কথা হয়েছিল, তবে সম্প্রতি জামায়াতের সঙ্গে সমঝোতার আলোচনা একটা উল্লেখযোগ্য পর্যায়ে আসে। ভোটের রাজনীতির নানা দিক বিবেচনা করে এনসিপির শীর্ষ নেতৃত্ব জামায়াতের সঙ্গে সমঝোতায় যাওয়ার নীতিগতভাবে সিদ্ধান্ত নেন। জামায়াত ইসলামী সহ 8 দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতায় কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও যুক্ত হয়েছে। 28 ডিসেম্বর রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান এই ঘোষণা দিয়েছেন। জামায়াতের আমির বলেন, আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনের সমঝোতা হয়েছে। আরও দল তাদের সঙ্গে সমঝোতায় আগ্রহ দেখিয়েছে, তবে এই মুহূর্তে সেটি সম্ভব হচ্ছে না। এই সংবাদ সম্মেলনে 8টি দলের শীর্ষ নেতা সহ কর্নেল অলি আহমেদও উপস্থিত ছিলেন, তবে এনসিপির কোনো নেতা সংবাদ সম্মেলনে ছিলেন না। যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য এখন পর্যন্ত 15টি আসন নিশ্চিত করেছে বিএনপি। এর মধ্যে 6টি দল ছাড়া অন্য শরিক দলের নেতারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। এজন্য 4টি দলের প্রধান নেতারা ইতিমধ্যে নিজ দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। আরও 2টি দলের মহাসচিব দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত শরিক দলের 5 নেতা ধানের শীষ প্রতীক পেয়েছেন। বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা করলেও 6টি দল নিজ নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। দলগুলো হলো নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ইতিমধ্যে 5 দলীয় মোর্চা গণতন্ত্র মঞ্চ এর 3 শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক ও জোনায়েদ সাকিকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। মাহমুদুর রহমান দলীয় প্রতীক কেটলি, সাইফুল হক কোদাল ও জোনায়েদ মাথাল প্রতীকে লড়বেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে বিএনপি পটুয়াখালী 3 আসনে প্রার্থী ঘোষণা করেছে। তিনিও দলীয় ট্রাক প্রতীকে নির্বাচন করবেন বলে জানা গেছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে 4টি আসনে বিএনপির সঙ্গে সমঝোতা হয়েছে। দলের সবাই দলীয় প্রতীক খেজুর গাছ প্রতীকে নির্বাচন করবেন। নির্বাচনের প্রার্থিতা নিশ্চিত করতে নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন 2 জন নেতা। তাদের একজন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, অন্যজন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। এছাড়া ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজও বিএনপিতে যোগ দিয়েছেন।
1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণগণনায় আজ 28শে ডিসেম্বর। মুজিবনগর থেকে রাজধানী ঢাকায় স্থানান্তরের পর সরকারের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এদিন বঙ্গভবনে। সম্মেলনে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে 1 মিনিটের জন্য আটক রাখার অধিকার ভুট্টো সাহেবের নেই। তিনি শেখ মুজিবের মুক্তির লক্ষ্যে চাপ সৃষ্টির জন্য বিশ্ব সংস্থাসমূহের প্রতি আহ্বান জানান। তিনি ভুট্টোকে উদ্দেশ্য করে বলেন, পূর্ব পাকিস্তান পুনর্দখলের রঙিন স্বপ্ন ত্যাগ করুন। যতদিন মানব সভ্যতা থাকবে বাংলাদেশ ততদিন বেঁচে থাকবে। বঙ্গভবনের সন্ধ্যার এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলেন, যে সমস্ত যুদ্ধবন্দী 9 মাস বাংলাদেশে গণহত্যা ও অপরাপর অপরাধের জন্য দায়ী, আন্তর্জাতিক আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে রাওয়ালপিন্ডিতে কূটনীতিবিদ ও সাংবাদিকদের সম্মানে দেয়া এক সম্বর্ধনা অনুষ্ঠানে পাক প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবুর রহমানের সাথে তার সাক্ষাতের খবরের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, আলোচনা সহজ ছিল না, তবে আমি অসুখী নই, আলোচনা চলবে। চলচ্চিত্র পরিচালক জহির রায়হান অভিযোগ করেন যে বদর বাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাঙালি বুদ্ধিজীবী হত্যার পেছনে একটি বৃহৎ শক্তি জড়িত আছে। তিনি ঢাকার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, এই হত্যাকাণ্ড শুধু বদর কুপমণ্ডুকদের দ্বারা সম্ভব হয়নি। মার্কিন গোয়েন্দা সার্ভিস কর্তৃক ইন্দোনেশিয়া, জর্ডান ও কঙ্গোতে পরিচালিত হত্যাকাণ্ডের সঙ্গে এর মিল রয়েছে। তিনি বলেন, খুনি ও অপরাধী ব্যক্তিরা ইতোমধ্যে জনগণের বিভিন্ন অংশে অনুপ্রবেশ করেছে এবং তার কাছে অপরাধীদের পূর্ণাঙ্গ একটি তালিকা আছে। রাওয়ালপিন্ডির এক সূত্রে জানা যায়, বিগত 9 মাস বন্দী অবস্থায় বঙ্গবন্ধুকে রেডিও, টেলিভিশন, খবরের কাগজ বিবর্জিত রাখার ফলে তিনি এ সময়ে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ চলছে তা জানতে পারেননি। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে কৃচ্ছ্রতা সাধনের লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কমানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এর ফলে কর্মকর্তারা 1000 টাকার বেশি বেতন তুলতে পারবেন না। এদিন অধ্যাপক ইউসুফ আলী মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু হত্যার ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা। 28 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম উদ্বেগ জানিয়ে এসব কথা বলেন। মাহবুবুল আলম বলেন, এই মাসে ভারতের ওড়িশায় একজন মুসলিম যুবক জুয়েল রানাকে নৃশংস হত্যার ঘটনা, বিহারে মোহাম্মদ আতাহার হোসেন নৃশংস হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তির হত্যাকাণ্ড এবং বিভিন্ন জায়গায় মুসলিম ও খ্রিস্টানদের ওপর গণপিটুনি সহিংসতার ঘটনা ঘটেছে। শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগী ভারতে পালিয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। তাদের পালাতে সহযোগিতা করেছে ভারতের 2 নাগরিক। মেঘালয় পুলিশ ওই 2 ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে। তারা হলেন পূর্তি ও সামি। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, হাদীর হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ঘটনার পর ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে সিএনজি চালিত অটোরিকশায় আমিনবাজারে যান। সেখান থেকে গাড়িতে করে কালামপুরে যান।
কালামপুর থেকে আরেকটি গাড়িতে করে ময়মনসিংহ সীমান্তে যান। সেখানে ফয়সাল ও আলমগীরকে নেন ফিলিপ পাল ও সঞ্জয়। তারা সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপার করেন। পরে ফিলিপ দুইজনকে ভারতের মেঘালয় রাজ্যে নিয়ে যান। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার আরও বলেন, ফয়সাল ও আলমগীরকে ভারতের তুরা নামক স্থানে নিয়ে যান ফিলিপ। সেখানে ভারতীয় নাগরিক পূর্তির কাছে তিনি দুজনকে পৌঁছে দেন। পরে সামি নামের এক ব্যক্তির গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যান তারা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। বেনাপোল সহ দেশের সব স্থলবন্দরে পণ্য পরিবহন, সংরক্ষণ, হ্যান্ডলিং ও যাত্রী সেবায় মাশুল গড়ে 5% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। তবে অন্য স্থলবন্দরের তুলনায় বেনাপোল স্থলবন্দরে মাশুল কিছুটা বেশি। আগামী 2026 সালের 1 জানুয়ারি থেকে নতুন এই হার কার্যকর হবে। ভারতের সঙ্গে দেশের স্থলপথে বাণিজ্যের প্রায় 80%ই সম্পন্ন হয় বেনাপোল বন্দর দিয়ে। তাই পণ্য ও যানবাহনের চাপ বিবেচনায় এই বন্দরের জন্য আলাদা মাশুল নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী 2025 সালের বিদ্যমান ট্যারিফের ওপর 5% বাড়িয়ে 2026 সালের নতুন হার ঠিক করা হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ক্রিস্টিয়ানো রোনালদোর 40-40। শনিবার সৌদি সুপার লিগে আল আকদুদের বিপক্ষে 3-0 গোলের জয়ে আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন রোনালদো। তাতে চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে 40 গোলের মাইলফলক ছুঁয়েছেন 40 বছর বয়সী রোনালদো। ক্যারিয়ারে এই নিয়ে 14টি ভিন্ন বছরে ন্যূনতম 40টি গোল করেছেন পর্তুগিজ এই তারকা। রোনালদো তার ক্যারিয়ারের প্রথমবার 40 গোলের মাইলফলক ছুঁয়েছিলেন 2010 সালে। এরপর 2019 সাল ছাড়া প্রতিবারই ন্যূনতম 40টি গোল করেছেন। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।